হ্যাঁ, তো দেখুন এখানে কোশ্চেনটাতে বলছে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? অ্যানালাইজ ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। তো অথবা এভাবে আসতে পারে কমেন্ট অন ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। তো যেভাবে আসুক একই উত্তর হবে। তো উত্তরে কি লেখা আছে যে ট্র্যাডিশনালি এ ড্রামাটিক মনোলগ is a lyrical poem in the form of a speech spoken by a single man। মানে এখানে বলছে গতানুগতিক বা ট্র্যাডিশনালি ড্রামাটিক মনোলগ বলতে আমরা এমন এক রকমের লিরিক কবিতাকে বুঝি যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকে। এবং এখানে বলছে মনো মিন সিঙ্গেল এন্ড লগ মিনস স্পিচ। তার মানে মনোলগ আসছে কোন জায়গা থেকে? মনো মানে এক বা সিঙ্গেল, লগ মানে হচ্ছে স্পিচ বা কথা। তার মানে যেখানে একজন ব্যক্তি কথা বলে এটাকে বলা হয় মনোলগ। বলছে ইট ইজ ড্রামাটিক বিকজ ইট বিগিনস অ্যাব্রাপ্টলি। এবং এটাকে ড্রামাটিক বলার কারণ কি? কারণ এটা অ্যাব্রাপ্টলি বা এলোমেলো ভাবে বা এলোপাথারি ভাবে শুরু হয়। And in the development of its thought it takes several sudden turns which impart dramatic dimension to the poem। এবং মানে এই ইসে কবিতাতে অনেকবার টার্ন নেয় আর কি। ওকে, মানে এই কবিতাটা যত আমরা সামনের দিকে পড়ি দেখা যায় কাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। এই যে নাটকীয়তা আর কি। ওকে, এই জন্য এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ আর কি। তার মানে এখান থেকে আমরা সংক্ষেপে জানতে পারলাম ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন এক রকমের লিরিক কবিতা যেখানে একজন সিঙ্গেল স্পিকার সে মানে কারো কাছে বা মানে কিছু লোকজনদের কাছে যারা কিনা সম্পূর্ণ সাইলেন্ট থাকে, লিসেনাররা থাকে সাইলেন্ট, তাদের কাছে তার থট প্যাটার্ন ইত্যাদি শেয়ার করে। বলছে ইন এ ড্রামাটিক মনোলগ দা সিঙ্গেল স্পিকার রিভিলস হিজ থটস ইন দা প্রেজেন্স অফ এ সিঙ্গেল সাইলেন্ট লিসেনার অর সাম সাইলেন্ট লিসেনার। যে ড্রামাটিক মনোলগে একজন সিঙ্গেল স্পিকার সে সাইলেন্ট লিসেনার একজনও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, তো তাদের কাছে সে তার যে থট বা চিন্তা ভাবনা শেয়ার করে। The speaker is not necessarily the poet himself, though the speaker often gives out the poet's belief and philosophy। যে যদিও স্পিকার মানে কবিতার স্পিকার কবি নিজে না, কিন্তু কবি যাকে কবিতার ক্যারেক্টার হিসেবে ইউজ করে ওই ক্যারেক্টারের দ্বারা কবিতার নিজের ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা রিপ্রেজেন্ট করে একটা ড্রামাটিক মনোলগে, বা তার যে মানে মতবাদ, বিশ্বাস ইত্যাদি ইত্যাদি। এরপর বলছে the speaker's revelation in fact leads the readers to probe deep into the psyche of the speaker। তো ওই যে স্পিকারের কথাবার্তা সেটা একেবারে এমন ভাবে সে কোনো কিছু বলে যেন তার কথাবার্তার দ্বারা আমরা তার সাইকি বা তার মানে এক কথা তার মস্তিষ্কে কি চলমান এটা সম্পর্কে আমরা জানতে পারি। এক কথা সহজভাবে যদি বলা হয় যে স্পিকারের কথাবার্তার দ্বারা তার মস্তিষ্কের কোন টপিকটা আছে বা সে কি ভাবতেছে কি বলতেছে এগুলো আমরা জানতে পারি। For this reason এই জন্যই a dramatic monologue is said to be psychoanalytical or soul dissecting। যে ড্রামাটিক মনোলগকে কি বলা হয়? সাইকোঅ্যানালাইটিক্যাল পোয়েম বলে অথবা সোল ডিসেক্টিং, মানে আত্মবিশ্লেষণ ধর্মী কবিতা। মানে যে কবিতাতে আসলে আমাদের মনের অভ্যন্তরে যে চিন্তা চেতনা থাকে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। বলছে therefore a dramatic monologue is a kind of poem which comprises of lyrical strains, abrupt beginning, single speaker, silent listener or listeners, psychological analysis। Then বলছে clues to suggest the presence of the silent listener and what they say or do। ওকে, তার মানে ড্রামাটিক মনোলগ বলতে আমরা এমন এক রকমের কবিতাকে বোঝাই যেগুলো অ্যাব্রাপ্ট বিগিনিং থাকে, মানে এলো পাথাড়ি ভাবে সূচনা হয়, যেটা সিঙ্গেল স্পিকার থাকে, সাইলেন্ট লিসেনার বা লিসেনাররা থাকে, এবং সেই স্পিকারের কথাবার্তা দ্বারা তার মানে মনের মধ্যে কি চলতেছে সেটা আমরা জানতে পারি আর কি। এবং স্পিকার সে সরাসরি কবি নিজে হয় না, বরঞ্চ কবির ধ্যান ধারণা ওই স্পিকারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। এই বৈশিষ্ট্যাবলী যে কবিতায় থাকে সেটাকে আমরা বলতে পারি ড্রামাটিক মনোলগ। এরপর কি বলছে যে ওয়েট করে ফেলো, হ্যাঁ, যে রবার্ট ব্রাউনি আছে এখানে ব্রাউনিং বানানটা ভুল আছে, BROWNING হবে। ওকে, এখানে একটু ভুল আছে, একটু ঠিক করে নিন রনি ভাইয়া। স্টাডি গাইডে ভুল লেখা আছে রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাসেস এন্ড এন্ট্রাডেল শার্টো, টেনিসনস ইউলিসিস এন্ড থিথোনাস আর ফেমাস ড্রামাটিক মনোলগ। যেগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগের উৎকৃষ্ট উৎকৃষ্ট উদাহরণ। যেমন আপনাদের এই মাই লাস্ট ডাসেস, এন্ড্রাডেল শার্টো, এগুলো আপনারা থার্ড ইয়ারে উঠলে পাবেন। এরপরে থিথোনাস এটাও থার্ড ইয়ারে আছে, আর ইউলিসিস তো হচ্ছে ফার্স্ট ইয়ারে আছে। ওকে, তো এগুলো আপনি থার্ড ইয়ারে পাবেন আর কি। এগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগের উৎকৃষ্ট উৎকৃষ্ট উদাহরণ। দেন বলছি ড্রামাটিক মনোলগ ইউজুয়ালি বিগিনস অ্যাব্রাপ্টলি সামহায়ার এট দ্য মিডল অফ দ্য ইভেন্ট। যে ড্রামাটিক মনোলগ এটা মাঝখান থেকে শুরু হয়, যেন এলো পাথাড়ি বা মানে উল্টো পাল্টা হয়, একেবারে কোনো ইন্ট্রোডাকশন থাকে না এমন অবস্থা। দ্য বিগিনিং অফ ইউলিসিস ইজ নট সো সাডেন অ্যান্ড সারপ্রাইজিং। তবে ইউলিসিসের সূচনাটা ওইরকম মানে হঠাৎ করে হয়নি, ওকে, বা এরকম হতবুদ্ধিকর বা মাঝখান থেকে হয়নি। The opening lines seem to have a tone of introduction। যেমন শুরুর লাইনে আমরা কি একটা ইন্ট্রোডাকশন বা একটা সূচনা পাই আর কি, এখানে এরকম অ্যাব্রাপ্ট কোনো কিছু নাই। It little profits that an ideal king।
যে একজন রাজা, সে যে আইডিয়াল, ওকে, তো তার খুব অল্পই লাভ হয়। এর পরবর্তীতে আরো মানে লাইন টেন আছে বা লাইনে আরো বিভিন্ন কথাবার্তা আছে। It does not produce a surprising dramatic effect which is traditional for dramatic monologue. তার মানে আমরা বলতে পারি ফার্স্টে বৈশিষ্ট্যটা আছে কি, একটা ড্রামাটিক মনোলগ এটা অ্যাব্রাপ্ট শুরু হয়, ওকে, বা এলোপাথারি ভাবে শুরু হয়, কিন্তু এই যে ইউলিসিস এটা এলোপাথারি ভাবে শুরু হয় না, তার মানে এটা এক্সেপশনাল। এরপর থেকে however a single person Ulysses speaks throughout the poem, যে সারা কবিতা জুড়ে একজন ক্যারেক্টার তার কথাবার্তা বলে, সেকে ইউলিসিস। It is understood that some of his old comrades are present around him, যে হ্যাঁ, তবে এটা আমরা এই কবিতা পড়ার মাধ্যমে বুঝতে পারি যে তার কিছু কমরেড মানে তার পুরাতন বা বয়োজ্যেষ্ঠ কিছু কমরেড তার আশেপাশে আছে, মানে তারা কি লিসেনার। Ulysses encourages them যে ইন আন্ডারটেকিং এ নিউ অ্যাডভেঞ্চার, ইউলিসিস তাদের সবাইকে এনকারেজ করতেছে বা উৎসাহিত করতেছে একটা নতুন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। ফার্স্ট হি টেলস দেম হোয়াই হি ডাজ নট ওয়ান্ট টু স্টে এট হোম, ফার্স্টে সে বলছে এমনটা যে কেন আসলে সে এই মানে বাড়িতে থাকতে চায় না বা এখানে সে একজন অলস রাজার মতো থাকতে চায় না। দেন হি আস্ক দেম টু স্টার্ট দ্য জার্নি, এরপরে সে মানে হচ্ছে ইউলিসিস সে হচ্ছে তার সঙ্গী সাথীদের বলতেছে জার্নিটা শুরু করার জন্য। এট টাইমস হি অ্যাড্রেস দেম অ্যাজ মাই ফ্রেন্ড, যেমন সে সময় সময় সেই তার সঙ্গী সাথীদের উদ্দেশ্য করে কি বলছে, মাই ফ্রেন্ডস অথবা কাম মাই ফ্রেন্ডস, তার মানে এখানে আমরা ইউলিসিসের কথাবার্তার দ্বারা এটা বুঝতে পারি যে অ্যাটলিস্ট তার আশেপাশে কিছু লোকজন ছিল, বাট যারা কিছু সবসময় সাইলেন্ট ছিল, তারা কোনো কথাবার্তা বলে নাই। যে হি টেলস দেম ইউ অ্যান্ড আই আর ওল্ড, যেমন ইউলিসিস একবার বলে যে তুমি এবং আমি বয়স মানে বয়স হয়ে গেছে আমাদের, যে দেয়ার আর ক্লুস হুইচ লেড আস টু বিলিভ দ্যাট আদার মেরিনার্স আর প্রেজেন্ট বাট দে ডু নট স্পিক, এছাড়া এখানে আরো অনেক কথাবার্তা বা ক্লু আছে, দিক নির্দেশনা আছে, যেগুলো দ্বারা আমরা এটা মানে বিশ্বাস করতে পারি যে ওখানে আরো লোকজন ছিল কিন্তু তারা সবাই নিশ্চুপ ছিল। তার মানে আমরা কিন্তু সে উপরে নিয়মে পড়েছি যে একটা ড্রামাটিক মনোলগে একজন স্পিকার থাকে, বাকি সবাই সাইলেন্ট থাকে, লিসেনার যারা। এখানে একই কাজটাই কিন্তু হয়েছে, দেখুন ইউলিসিস একাই কথাবার্তা বলছে, ওখানে আরো অনেক লোকজন আছে বাট তারা সম্পূর্ণ চুপ। এরপরে বলছে টেলিমাকাস প্রেজেন্স ইজ অলসো ফেল্ট, এছাড়া ইউলিসিসের যে একটা ছেলে টেলিমাকাস সে ওখানে আছে, এটা আমরা জানি, সেই মানে কবিতাতে উল্লেখ আছে। দেন বলছে টেলিসন হিয়ার ফলোস দ্য ট্র্যাডিশন অফ অ্যালাউইং ওয়ান পারসন টু স্পিক এন্ড কিপিং আদার সাইলেন্ট, মানে টেলিসন এখানে সে সেই একটা ড্রামাটিক মনোলগে যে বৈশিষ্ট্য থাকে একজন কথা বলবে বাকি সবাই চুপ থাকবে, এই বৈশিষ্ট্যটা এখানে ফলো করছে। এরপরে বলছে কি ইন ইউলিসিস দ্য স্পিকার রিভিলস হিজ হার্ট ডিজায়ার, ইউলিসিসের মধ্যে স্পিকার তার হার্টের ডিজায়ার বা তার আকাঙ্ক্ষাটা বা তার ইচ্ছেটা এখানে শেয়ার করছে। দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ ড্রামাটিক মনোলগ, এটাও ড্রামাটিক মনোলগের আরেকটা অ্যাসপেক্ট বা দিক বা আরেকটা বৈশিষ্ট্য। হি সেইস হি ডাজ নট এনজয়, সে কি বলছে যে সে এনজয় করে না। কি এনজয় করে না, আমি দেখি নেক্সট পেজ আছে যে পিসফুল লাইফ এট হোম এন্ড সো হি ওয়ান্টস টু সেট আউট ফর নিউ অ্যাডভেঞ্চার, যে সে তার জীবনটা এরকম মানে রাজার মতো এক জায়গায় বসে বসে কাটিয়ে দিতে চায় না, সে নতুন অ্যাডভেঞ্চারে যেতে চায়, মানে সেট আউট করতে চায় বা নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা শুরু করতে চায়। হিজ ইনার থটস হ্যাভ বিন রিভিলড, তার মানে তার মনের অভ্যন্তরে আকুতি বা তার মনের অভ্যন্তরে চিন্তা চেতনা এটা এখানে রিভিল করা হয়েছে, যেটাও কিনা একটা ড্রামাটিক মনোলগে থাকে। এরপর বলছে however যে the revelation is very simple and plain, তবে এখানে সে খুব স্বাভাবিকভাবে বা সাবলীলভাবে ওটাকে রিভিল করছে। The speaker here is more concerned with external things around him rather than psychological crisis which are the essence of a successful dramatic monologue, এখানে মানে বরঞ্চ লেখক সে কি এক্সটার্নাল বা বাহ্যিক জিনিস নিয়ে কথাবার্তা বলছে, তার মানে একটা একটা ড্রামাটিক যে মনোলগ সেখানে যেমন সাইকোলজিক্যাল কনফ্লিক্ট থাকে, এখানে ওইরকম মানে তেমন সাইকোলজিক্যাল কনফ্লিক্ট নাই আর কি। লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছে মানে এই কোয়েশ্চেনের মাধ্যমে যে এখানে সে একটা ড্রামাটিক মনোলগে যে যতগুলা ক্যারেক্টারিস্টিক থাকে সবগুলো এখানে নাই, অল্প কিছু আছে অল্প কিছু। যেমন ফার্স্টে আমরা দেখছি একটা ড্রামাটিক মনোলগে অ্যাব্রাপ্ট একটা বিগিনিং থাকে, এলোপাথারি ভাবে শুরু হয়, বাট এখানে সেটা মেনটেন করা হয়নি। এরপর আবার বলছে একটা ড্রামাটিক মনোলগে একজন সিঙ্গেল ক্যারেক্টার থাকে, সে তার কথাবার্তা শেয়ার করে সাইলেন্টলি লিসেনার থেকে, সেটা মেনটেন করা হয়েছে। এরপর আবার বলছে একটা ড্রামাটিক মনোলগে এটাকে বলে সোল ডিসেক্টিং পয়েম, কারণ একজন স্পিকারের মনের অভ্যন্তরীণ যে ধ্যান ধারণা এটাকে শেয়ার করা, বাট এখানে যে ধ্যান ধারণা শেয়ার করা সেটা মনের অভ্যন্তরীণ না, বরং যেটা এক্সটার্নাল, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আবার সেটা ড্রামাটিক মনোলগ না। এবার আবার কি বলছে অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ ড্রামাটিক মনোলগ ইজ ইটস লিরিসিজম, যেখানে লিরিক্যাল কোয়ালিটি মানে সুর থাকে আর কি। ইউলিসিস ইজ নো ডাউট এ লিরিক্যাল পোয়েম, এটা একটা লিরিক্যাল পোয়েম, মানে এছাড়া লিরিক্যাল পোয়েম বলা হয় যেখানে কবির পার্সোনাল মানে মতামত ধ্যান ধারণা শেয়ার করতে পারে, সেই টাইপের কবিতাকে বলে লিরিক্যাল পোয়েম।
Its lyrical strength has been achieved mainly by the use of iambic pentameter lines in which there are regular rise and fall of stress. যেমন এই কবিতায় সেই যে লিরিকটা ওকে সুরটা মেনটেন করা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার রেগুলার ইউজের দ্বারা আর কি। ওকে, আয়াম্বিক পেন্টামিটার কি, যেখানকার প্রত্যেকটা লাইন লেখা হয় এখানে মোট 5টা ফুট থাকে এবং প্রত্যেকটা হচ্ছে মানে ফার্স্টের সিলেবালটা আনস্ট্রেসড হয়, পরেরটা স্ট্রেসড হয়। এখানে একেবারে প্রত্যেকটা লাইন একই রকম আছে। সো এখানে একটা মানে সে যেহেতু একই ধারা অনুসরণ করা হয়েছে একই জনেরা, যার ফলে এখানে একটা রিদিম বা লিরিক তৈরি হয় আর কি। এই জন্য এটা একটা লিরিক্যাল পোয়েম এবং একটা ড্রামাটিক মনোলগ একটা লিরিক্যাল পোয়েম হয়ে থাকে। তো তার মানে ড্রামাটিক মনোলগের এই বৈশিষ্ট্যটা কিন্তু আবার এই কবিতাতে আছে যে ইটস রান অন ব্যাক ভার্স ইজ দ্য আদার ডিভাইস দ্যাট কন্ট্রিবিউটস টু দিস হাই পিচ রিদিম ওয়েল ম্যাচড টু দ্য হিরোইক কোয়ালিটি অফ দি স্পিকার। ফর এক্সাম্পল যেমন এখানে সে সম্পর্কিত 3টা লাইন তুলে দেওয়া আছে যে ডেথ closes all but something at the end. Some work of noble note may yet be done, not unbecoming man that is strove with gods. This line consists of 10 syllables having regular beat. তার মানে এখান এই যে লাইন তিনটা লাইনের প্রত্যেকটা 10-10টা সিলেবল আছে এবং মানে রেগুলার একটা সেরকম আছে আর কি যে ফিট আছে আর কি। ওকে, যে প্রথমটা আনস্ট্রেসড পরেরটা স্ট্রেসড এরকম মোট 5 বার আছে। সেটা আয়াম্বিক পেন্টামিটার লেখা একটা লাইন। দে আর রুল অন লাইন সিন্স দে ডু নট রাইম এট দ্য এন্ড, যদিও তার মানে শেষে অন্তমিল নাই বা রাইম স্কিম নাই, বাট তাও মানে কবিতাগুলা বা এখানকার ওয়ার্ড গুলো এমন বা সিলেবল গুলো এমন যে একটা রিদিম তৈরি করে। দ্য মিনিং অফ দিস লাইনস হ্যাভ বিন ম্যাচড উইথ দ্য হেরোইক লিরিক্যাল ফর্ম। It is therefore evident that the poem is a dramatic monologue, though its beginning is not so startling and it lacks psychological probing. তো উপরে আলোচনা থেকে আমরা এটা বলতে পারি এটা একটা মানে টেনিসন ইউলিসিস এটা একটা ড্রামাটিক মনোলগ, যদিও এখানে ড্রামাটিক মনোলগের সবগুলা বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা হয়নি। যেমন শুরুতে হচ্ছে এরকম একটা স্ট্রাইকিং মানে সূচনা নাই বা হচ্ছে এক কথায় শুরুতে যেমন একটা অ্যাব্রাপ্ট বিগিনিং থাকে এখানে সেটা নেই। স্যার একটা ড্রামাটিক মনোলগে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট থাকে, এখানে ওটা নাই। In it, a single speaker reveals his own heroic desire to some silent listener in heroic verse, conforming to the heroic spirit of the speaker in the tradition of dramatic monologue. বরঞ্চ এখানে আমরা একজন সিঙ্গেল স্পিকারকে তার মনের অভ্যন্তরীণ ধ্যান ধারণাকে শেয়ার করতে দেখতে পাই সাইলেন্ট লিসেনারদের কাছে। ওকে, তো সেই দিক থেকে বলতে পারি এটা একটা ড্রামাটিক মনোলগ, বাট আংশিক সত্য, এটা পরিপূর্ণরূপে ড্রামাটিক মনোলগ না, কারণ একটা ড্রামাটিক মনোলগ যে বৈশিষ্ট্য থাকে এখানে সবগুলা বৈশিষ্ট্য আর কি ইউজ করা বা অ্যাপ্লাই করা হয়নি। এটা কি বুঝতে পারছেন রনি ভাইয়া?